হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের পার্ট 2 নিয়ে। এর আগে কিন্তু আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। সো পার্ট 2 তে আমরা কি কি পড়তে হবে? সো পার্ট 2 তে মেইনলি আমরা শুরু করব যেটা নিয়ে, সেটা হলো কোয়ান্টাম সংখ্যা নিয়ে। সো তার আগে আমি একটু বলে নেই, এই যে আজকে আমি যে টপিকগুলো পড়াবো এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ইনফরমেশন আজকে যে সফটটা তোমাদের সামনে দেখাচ্ছে, এখান থেকে কিন্তু প্রতিবারই দেখা যায় যে আমাদের অ্যাডমিশন টেস্টে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো বা বোর্ড পরীক্ষা বলো, জাস্ট এই সফটটা থেকে অনেকগুলো এমসিকিউ চলে আসে। সো আমি আশা করবো এই ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। যদি তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে বোর্ড পরীক্ষার জন্য সৃজনশীল এবং এমসিকিউর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেটার সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। সো আজকে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো? আজকে মিলে আলোচনা করবো কোয়ান্টাম সংখ্যা নিয়ে। সো কোয়ান্টাম সংখ্যা থেকে সর্বপ্রথম যেটা জানতে হবে, যে আমাদের প্রথমে এই লাইনটা মনে রাখতে হবে যে মোট কোয়ান্টাম সংখ্যা কয়টি। তাহলে আমাদের কোশ্চেনটা চলে আসে যদি যে মোট কোয়ান্টাম সংখ্যা কয়টি, তাহলে আমরা কি বলবো? মোট কোয়ান্টাম সংখ্যা কয়টি? 4টি। সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তারপর বলতে হবে যে কক্ষভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কয়টি। তাহলে কোশ্চেনটা যদি চলে আসে কক্ষভিত্তিক কোয়ান্টাম সংখ্যা কয়টি, তাহলে কি বলবো? কয়টি বলবো? 3টি। তারপর যে কোশ্চেন আসে দিক নির্দেশক কোয়ান্টাম সংখ্যা কয়টি, তাহলে আমরা কি বলবো? দিক নির্দেশক কোয়ান্টাম সংখ্যা কয়টি? 1টি। তাহলে মোট কোয়ান্টাম সংখ্যা 4টির ভিতরে কক্ষভিত্তিক কোয়ান্টাম সংখ্যা 3টি আর দিক নির্দেশক কোয়ান্টাম সংখ্যা কয়টি? 1টি। তারপর আমরা যেটা বলবো এই ছকটা বলবো। সো ছকটা আমাদের এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, প্লাস জ্ঞানমূলকের জন্য। সো প্রথমে দেখো কোয়ান্টাম সংখ্যা আমরা পড়ে আসলাম কয়টি? 4টি। সো 4টি কি কি? 1 নাম্বার যেটা সেটাকে বলা প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নাম্বার যেটা সেটাকে বলা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো কোশ্চেনটা এইভাবে চলে আসতে পারে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার অপর নাম কি? তাহলে কি বলবো? সহকারী কোয়ান্টাম সংখ্যার অপর নাম কি? এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। 3 নাম্বারটা হলো চুম্বক কোয়ান্টাম সংখ্যা। সো চুম্বক কোয়ান্টাম সংখ্যার আরেকটা অপর নাম কি? সেটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তারপর যে কোয়ান্টাম সংখ্যা সেটাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার অপর একটা নাম আছে, সেটা কি বলা হয়? স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো এই যে কোয়ান্টাম সংখ্যা 4টি, সো এই 4টির আরো বিস্তারিত কিছু জিনিস জানতে হবে। সো প্রথমে জানতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রতীক কি। সো প্রতীক মেইনলি প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা n দ্বারা। সো n এর মান হতে পারে 1 2 3 4 5 6 এভাবে চলতে পারে। কিন্তু এইখানে n যদি 1 হয় তাহলে 1 বলতে সেটাকে প্রকাশ করা হয় k দ্বারা। যদি 2 হয় তাহলে সেটাকে প্রকাশ করা হয় l দ্বারা। যদি 3 হয় প্রকাশ করা হয় m দ্বারা। যদি 4 হয় n দ্বারা। যদি 5 হয় এভাবে চলতে থাকবে। তাহলে এই যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা মিলে কি নির্দেশ করে? এটা নির্দেশ করে শক্তি স্তরের আকার। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা শক্তি স্তরটা কি হবে, অর্থাৎ বড় হবে না ছোট হবে, সেটা সম্পর্কে কিন্তু ধারণা পাই। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে। তাহলে কি বলবো? আমাদের শক্তি স্তরের আকার নির্দেশ করে। তারপর পড়তে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করে। সো এটা আমাদের কোশ্চেন চলে আসতে পারে। তাহলে কি মনে রাখবো? যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বোর আবিষ্কার করে। তারপরে দেখো পড়তে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার একটা গাণিতিক সমীকরণ আছে। সো আমাদের এমসিকিউ চলে আসতে পারে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার গাণিতিক সমীকরণটি লিখো, বা গাণিতিক সমীকরণ কোনটি। তাহলে কি বলবো? গাণিতিক সমীকরণটা হবে mvr = n h/2π। সো এখানে m দ্বারা কি বোঝায়? ভর বোঝায়। v দ্বারা কি বোঝায়? বেগ বোঝায়। r দ্বারা ব্যাসার্ধ বোঝায়। n দ্বারা কি বোঝায়? n দ্বারা মেইনলি আমাদের কি বোঝায়? এই যে n এর যে মান, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায়। h দ্বারা কি বোঝায়? প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটার মান কত? 6.62 × 10⁻34। 2 তো কনস্ট্যান্ট মান, পাই এর মান আমরা জানি, পাই এর মান কত? 3.1416। সো তারপরে দেখো পড়তে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার ব্যবহার ও বিশেষ তথ্য। অর্থাৎ এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেখান থেকে কি কি পড়তে হবে। সো মনে রাখতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা মিলে বর্ণালী রেখা ব্যাখ্যার কাজে লাগে। সো কোশ্চেন চলে আসতে পারে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি কাজে ব্যবহার করা হয়। তাহলে কি বলবো? বর্ণালী রেখার ব্যাখ্যার কাজে আমাদের কি লাগবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা লাগবে। আবার প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে একটা এমসিকিউ অনেকবারই আমাদের বোর্ড পরীক্ষা চলে আসে এখান থেকে, এই সূত্রটা থেকে। প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সূত্রটা হবে কি? 2n²। অর্থাৎ আমরা কিভাবে বের করব? n এর যে মানটা থাকবে তাকে আমরা স্কয়ার করব এবং তার সাথে 2 গুণ করে ফেললেই প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রন সংখ্যা কতটি থাকবে সেটা আমরা বের করতে পারবো। সো এই সূত্র রিলেটেড অনেকগুলো গাণিতিক সমস্যা কিন্তু একটু পরে আমরা সলভ করব। তারপরে যেটা করবো সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। সো সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রথমে আমাদের জানতে হবে যে প্রতীক কি। সো এটাকে প্রকাশ করা হয় l দ্বারা। তাহলে মনে রাখবো কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? l দ্বারা। সো l এর মান কি হতে পারে?
সো এখানে কিন্তু n এর মান হতে পারে 1 2 3 4 5 এভাবে হতে পারে, বাট এখানে l এর মান হবে 0 থেকে শুরু করে n - 1। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকবার আমাদের লাগবে l এর মান বের করতে। তাহলে কি মনে রাখবো যে l এর মান হবে সর্বদা 0 থেকে শুরু করে n - 1। সো কিভাবে হয় একটু পরে আমরা ব্যাখ্যা করব কয়েকটা ম্যাথ সলভ করার সময়। সো এখানে আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে l এর মান যদি কখনো হয় 0, তাহলে সেটাকে বলা হয় s উপস্তর, এবং এই s উপস্তরের আকৃতি কি হবে? গোলক। এটা খুবই গুরুত্বপূর্ণ, বা গোলক বা ফুটবলের মতো। তার মনে রাখবো l এর মান যদি কখনো হয় 1, তাহলে সেটা কি হবে? p উপশক্তি স্তর, এবং সেটার আকৃতি কি হবে? ডাম্বেল আকৃতি। সো কোশ্চেন এভাবে চলে আসতে পারে যে পি উপশক্তি স্তরের আকৃতি কিরকম, তাহলে কি মনে রাখবো? সেটা কি? ডাম্বেল আকৃতি। তারপর বলবো l এর মান যদি কখনো হয় 2, তাহলে সেটা হবে ডি উপশক্তি স্তর, এবং সেটার আকৃতি কি হবে? ডাবল ডাম্বেল আকৃতি। তাহলে এমসিকিউ ভাবে চলে আসতে পারে যে ডি উপশক্তি স্তরের আকৃতি কিরকম, তাহলে কি মনে রাখবো? ডাবল ডাম্বেল আকৃতি। তারপর যেটা করবো যে l এর মান যদি কখনো হয় 3, তাহলে সেটা কাকে বোঝাবে? এফ উপশক্তি স্তরকে বোঝাবে। সেটার আকৃতি কিরকম হবে? সেটা হবে অত্যন্ত জটিল। এটা মনে রাখবো। আবার একটা জিনিস পড়তে হবে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মনে রাখবো সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি আর কি নির্দেশ করে? ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে এমসিকিউ ভাবে চলে আসতে পারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোনটি নির্দেশ করে, তাহলে কি বলবো? সহকারী কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দেশ করে। বা কোশ্চেনটা এভাবেও আসতে পারে উপশক্তি স্তরের আকৃতি নির্ণয় করতে কোন কোয়ান্টাম সংখ্যার দরকার হয়, তাহলে কি বলবো? সহকারী কোয়ান্টাম সংখ্যার দরকার হয়। তারপর পড়তে হবে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কি আবিষ্কার করে, তাহলে মনে রাখবো সহকারী কোয়ান্টাম সংখ্যা কি আবিষ্কার করে? বিজ্ঞানী সমারফিল্ড আবিষ্কার করে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউ চলে আসতে পারে। তারপর যেটা করতে হবে যে সহকারী কোয়ান্টাম সংখ্যার কিন্তু একটা গাণিতিক সমীকরণ আছে। যে সমীকরণের সূত্রটা কি হবে? mvr = কি হবে? h√l * l + 1 বাই কত? 2π। সো তারপরে যেটা করতে হবে সহকারী কোয়ান্টাম সংখ্যার ব্যবহার এবং বিশেষ তথ্যগুলো কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা পরমাণুর বর্ণালী সূক্ষ্মরেখার উৎপত্তি বোঝার জন্য লাগে, অর্থাৎ উৎপত্তি কিভাবে হলো সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের কি লাগে? সহকারী কোয়ান্টাম সংখ্যা লাগে। তারপর যেটা করতে হবে 3 নাম্বার, সেটা কি? যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। সো চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে কি কিন্তু কি বলা হয়? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। সো এখান থেকে সর্বপ্রথম যেটা করতে হবে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মনে রাখবো চুম্বক কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? m দ্বারা প্রকাশ করা হয়। সো এই m এর মানটা কত হতে পারে? সো m এর মানটা কত হবে? -l থেকে শুরু করে +l পর্যন্ত। অর্থাৎ আমরা প্রথমে l এর মানটা এখান থেকে নিয়ে সেখান থেকে আমরা m এর মানটা বের করতে পারবো। তাহলে জিনিসটা একটু মনে রাখবা, প্রথমে আমরা n এর মান পাবো, সেই n এর মান থেকে আমরা l এর মান বের করতে পারবো, আবার l এর মান থেকে কিন্তু আমরা m এর মানটা খুব সহজেই বের করতে পারবো। তারপর যেটা করতে হবে যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, তাহলে মনে রাখবো চুম্বক কোয়ান্টাম সংখ্যা অরবিটাল সংখ্যা নির্দেশ করে, এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যা ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আমাদের অ্যাডমিশন টেস্টে প্লাস বোর্ড পরীক্ষা চলে আসছে। তো কোশ্চেনটা এভাবে যদি আসে ত্রিমাত্রিক দিকবিন্যাস কোন কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে, তাহলে কি বলবো? চুম্বক কোয়ান্টাম সংখ্যা ত্রিমাত্রিক দিকবিন্যাস বা শুধু বিন্যাস নির্দেশ করে। তারপর যেটা করতে হবে যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা কোন বিজ্ঞানী আবিষ্কার করে, তাহলে মনে রাখবো কি? যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী জিভেন আবিষ্কার করে। সো এখান থেকে কিন্তু চুম্বক কোয়ান্টাম সংখ্যার একটা গাণিতিক সমীকরণ মনে রাখতে হবে, সেটা কত? mvr = m1h/2π। তারপরে দেখো চুম্বক কোয়ান্টাম থেকে এই যে ব্যবহার এবং বিশেষ কিছু তথ্য আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এখান থেকে অনেকগুলো এমসিকিউ কিন্তু আমাদের কাজে লাগবে। সো এখানকার যে সূত্রগুলো আছে সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখবা, কারণ একটু পরে এই সূত্র রিলেটেড কিছু আমরা গাণিতিক সমস্যা সলভ করব। তাহলে প্রথমে বলবো যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা যেটা পড়তে হবে যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল বের করার সূত্রটা কি হবে? যে 2l + 1। সো এই সূত্র দিয়ে কিন্তু আমরা যে কোনো উপশক্তি স্তরে মোট অরবিটাল বের করতে পারবো। আবার যে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কতটি সেটা বের করার সূত্রটা কি হবে? 2 × 2l + 1। অর্থাৎ এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন বা ইলেকট্রন সংখ্যা কিন্তু আমরা বের করতে পারবো। আবার দেখো আরেকটা মনে রাখবা যে n এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল, অর্থাৎ অরবিটাল বের করার বা অরবিটাল সংখ্যা বের করার সূত্র কি হবে? n²। সো এই সূত্রটা মনে রাখবো। সো এখানে কিন্তু আমরা তিনটা সূত্র পাচ্ছি। সো এই তিনটা সূত্র মনে রাখবো। এই তিনটা সূত্র রিলেটেড কিছু গাণিতিক সমস্যা প্রায় সময় আমাদের চলে আসে। সো একটু পরে আমরা সেটা আরো ব্যাখ্যা করবো। সো আপাতত কিন্তু এই তিনটে সূত্র একেবারে ভালোভাবে মেমোরাইজ করে রেখে দিবা। তারপরে দেখো আমরা যেটা সম্পর্কে পড়বো সেটাকে বলা হয় ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কিন্তু বলা হয় স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখান থেকে সর্বপ্রথম যেটা পড়তে হবে যে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মনে রাখবো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় s দ্বারা।
সো এটার মান কি হবে, সর্বদা কিন্তু হবে মাইনাস হাফ বা প্লাস হাফ। সো কখন মাইনাস হাফ হবে কখন প্লাস হাফ হবে একটু পরে আমি এটা বিস্তারিত ব্যাখ্যা করব। সো আরেকটা করতে হবে যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্দেশ করে, অর্থাৎ কি বোঝায়। তাহলে মনে রাখবো ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি এবং দিক নির্দেশ করে। তাহলে কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে, ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি ও দিক নির্দেশ করার জন্য কোন কোয়ান্টাম সংখ্যা দরকার। তাহলে কি মনে রাখবো, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা দরকার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমাদের অনেকবার কিন্তু অ্যাডমিশন টেস্টে এটা চলে আসছে। তারপর পড়তে হবে যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কোন বিজ্ঞানী আবিষ্কার করে, অর্থাৎ এর আবিষ্কারকের নামটা মনে রাখতে হবে। সো এর আবিষ্কারের নাম কি, উইলেকবেক ও গুলস্মিথ। সো এটা আমরা নামটা মনে রাখবো। তারপর পড়তে হবে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা একটা গাণিতিক সমীকরণ আছে। সো এই সমীকরণটা মনে রাখতে হবে, কারণ প্রায় সময় আমাদের দেখা যায় যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে বলে দেয় যে নিচের কোনটি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার গাণিতিক সমীকরণ। তখন দেখা যায় এরকম চারটা দেয়, চারটা থেকে কোনটা সেটা কিন্তু আমাদের এমসিকিউতে বের করতে পারে বা আমাদের জ্ঞানমূলকেও চলে আসতে পারে। এটা আমরা মনে রাখবো। এটা সূত্রটা কি হবে যে mvr = h√s * s + 1 বাই কত 2 পাই। তারপর যেটা করতে হবে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমাদের ব্যবহারটা কি, আর এখানে কি তথ্যটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে পরমাণুর চুম্বক ধর্ম ব্যাখ্যার জন্য কোনটা লাগে, আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা লাগে। সো এমসিকিউ ভাবে চলে আসতে পারে পরমাণুর চুম্বক ধর্ম ব্যাখ্যার জন্য কোন কোয়ান্টাম সংখ্যা দরকার। তাহলে কি বলবো যে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কি করতে পারি, পরমাণুর চুম্বক ধর্ম ব্যাখ্যা করতে পারি। সো এরপরে আমরা এইখানে যে সূত্রগুলো পড়লাম এই সূত্র সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা সলভ করব। সো এখন আমরা এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো। সো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের প্রায় সময় দেখা যায় এমসিকিউতে চলে আসে। সো আমরা অবশ্যই এই তথ্যগুলো ভালোভাবে জেনে রাখবো, তাহলে আমাদের এমসিকিউ যেমন বোর্ড পরীক্ষার কাজে লাগবে, একইভাবে অ্যাডমিশন টেস্টেও এই এমসিকিউগুলো চলে আসতে পারে। তো প্রথম যেটা আমাদের মনে রাখতে হবে যে কোয়ান্টাম সংখ্যা যদি বৃদ্ধি পায়, অর্থাৎ কোশ্চেনে যদি এরকম দেওয়া থাকে যে কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি ঘটে, তাহলে মনে রাখবো কোয়ান্টাম সংখ্যা বাড়লে পরমাণুর আকার বাড়ে, এটা মনে রাখবো। আবার ইলেকট্রনের শক্তি বাড়ে, এটা মনে রাখবো। আবার 3 নাম্বার কি মনে রাখবো যে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কিন্তু কমে। তো কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে কোয়ান্টাম সংখ্যা বাড়লে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে না কমে, তাহলে কি বলবো সেটা কিন্তু কমে, কিন্তু পরমাণুর আকার কি হয়, বাড়ে। আবার ইলেকট্রনের শক্তি কি হয়, বাড়ে। তো এই কয়েকটা কিন্তু অবশ্যই আমরা এমসিকিউর জন্য মনে রাখবো, কারণ আমাদের অনেকবার অ্যাডমিশন টেস্টে এই তিনটা থেকে কিন্তু এমসিকিউ চলে আসছে। তারপর যে এমসিকিউটা পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক বেশি কোথায় থাকে, তাহলে মনে রাখবো কোথায়, 2p অরবিটালে। তারপর বলবো যে বেনজিনের অণুর সঞ্চালনশীল ইলেকট্রন কোথায় থাকে, তাহলে মনে রাখবো কোথায়, 2p অরবিটালে। তারপর মনে রাখবো যে পাই বন্ধন গঠন করে কোন অরবিটাল, তাহলে মনে রাখবো 2p অরবিটাল। সো এই 2p অরবিটাল থেকে এই তিনটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ মনে রাখবো। আবার বলতেছি কি ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক বেশি কোথায়, 2p অরবিটালে। বেনজিন অণুর সঞ্চালনশীল ইলেকট্রন আবার কোথা থাকে, 2p অরবিটালে। আবার পাই বন্ধন গঠন করে কে, 2p অরবিটাল। তারপরে দেখো আমরা এখানে দুটো কোশ্চেনের অ্যানসার করব। সো প্রথম কোশ্চেনটা বেরিয়ে জগন্নাথ ইউনিভার্সিটিতে চলে আসছিল 13-14 সেশনে, পরবর্তী কোশ্চেনটা চলে আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে 2007-08 সেশনে। সো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক টাইপের এমসিকিউ, এর জন্য তোমাদের আমি এখানে বুঝাই দিচ্ছি। সো প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি নির্দেশিত হয় না, কোশ্চেনটা কিন্তু বুঝবা, এনে বলছে কিন্তু হয় না। সো এটা একটু ভালো করে লক্ষ্য রাখবো যে কি নির্দেশিত হয় না। আমাদের ক নাম্বার অপশন দেওয়া ছিল পরমাণুর আকার, খ নাম্বার ছিল পরমাণুর আকৃতি, গ নাম্বার ছিল ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ঘ নাম্বার ছিল পরমাণুর প্রকৃতি। তাহলে এগুলার ভিতরে কোনটা নির্দেশিত হয় না সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু নরমালি জানি কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর আকার নির্দেশিত হয়, পরমাণুর আকৃতিতেও নির্দেশিত হয় এবং ত্রিমাত্রিক দিক বিন্যাসও নির্দেশিত হয়, কিন্তু কোয়ান্টাম সংখ্যা তারা কিন্তু পরমাণুর প্রকৃতি নির্দেশিত হয় না। তাহলে আমাদের কি হবে, পরমাণুর সংখ্যা দ্বারা কি বোঝায় না, এই পরমাণুর আকৃতি কিন্তু বোঝায় না, প্রকৃতি কিন্তু বোঝায় না। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো যে পরমাণুর প্রকৃতি কিন্তু আমরা কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারি না। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ বোর্ড পরীক্ষার জন্য, সেটা ভালোভাবে মনে রাখবো। তারপর যে কোশ্চেনটা ছিল সেটা কি, কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন কি, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা কেন লাগে। তো অপশনগুলো কি কি ছিল, ক নাম্বার ছিল কক্ষপথের আকার ও আকৃতি নির্দেশ করতে লাগে, খ নাম্বার ছিল ইলেকট্রনের অবস্থানের দিক নির্দেশ করতে লাগে, গ নাম্বার ছিল ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করতে লাগে, ঘ নাম্বার ছিল সব কয়টি। সো এইটার অ্যান্সার কি হবে, সো এটার অ্যান্সার মেনলি হবে সব কয়টি। কেন সব কয়টি হবে, কারণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি কি জানতে পারি, কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে ধারণা পেতে পারি, ইলেকট্রনের অবস্থানের দিক নির্দেশ করতে পারি অর্থাৎ নির্দেশ সম্পর্কে জানতে পারি, এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কেও জানতে পারি। যেহেতু এই তিনটে সম্পর্কে আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে জানতে পারি, এর জন্য কিন্তু অ্যান্সারটা কি হবে, ঘ নাম্বার, অর্থাৎ সব কয়টি অ্যান্সার হবে।
সো তারপরে দেখো এখানে কিন্তু আমরা কিছু প্রয়োজনীয় সূত্র লিখে দিচ্ছি। এই প্রয়োজনীয় সূত্র রিলেটেড কিছু গাণিতিক সমস্যা একটু পরে আমরা কয়েকটা এমসিকিউর মাধ্যমে সলভ করব। সো সূত্রগুলো কি, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর দুইটা সূত্র আছে, দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। প্রথম সূত্রটা কি, যে এটাকে বলা হয় কৌণিক ভরবেগ, অর্থাৎ কৌণিক ভরবেগ mvr = হবে nh/2π। সো কোনটা দ্বারা কি বোঝায় একটু পরে আমি বুঝাই দিব। দুই নম্বর সূত্র হলো প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা যদি বের করতে বলে তার সূত্র হবে কি 2n²। তারপরে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে যে সূত্রটা পড়তে হবে সেটা কি, সেটাকে প্রশ্ন L দ্বারা, সেখান থেকে যেটা পড়তে হবে যে কৌণিক ভরবেগ mvr = হবে h√L × L+1/2π। বা আরেকটা সূত্র পড়তে হবে যে L এর মানটা বের করার সূত্রটা কি, যে 0 হতে -n-1 করলে আমরা L এর মানটা পেয়ে যাব। সো এখান থেকে আরেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য মাস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকগুলো এমসিকিউ এখান থেকে আসবেই, দেখবে কোনো না কোনো অ্যাডমিশন টেস্টে জাস্ট এই কয়েকটা থেকে এমসিকিউ আসবে। কি কি আসবে, L এর মান যদি 0 হয় সেটা দ্বারা s অরবিটাল বোঝায়, L এর মান যদি 1 হয় সেটা দ্বারা p অরবিটাল বোঝায়, L এর মান যদি 2 হয় সেটা দ্বারা d অরবিটাল বোঝায়, L এর মান যদি 3 হয় সেটা দ্বারা f অরবিটাল বোঝায়। আবার মনে রাখবো যে s যে অরবিটাল থাকবে তার ইলেকট্রন ধারণ কয়টা, 2টি, p ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি, 6টি, d অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি এবং f অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি, 14টি। সো এই কয়েকটা ইনফরমেশন অবশ্যই তুমি মনে রাখবা। সো দেখবা যে এখান থেকে অবশ্যই কোনো না কোনো অ্যাডমিশন টেস্ট মাস্ট বি, এখান থেকে একটা না একটা এমসিকিউ আসবেই, সো এটা অবশ্যই মনে রাখবো। তারপরে আমরা যেটা পড়তে হবে যে চুম্বক কোয়ান্টাম সংখ্যা m। এখান থেকে কি কি পড়তে হবে, এখান থেকে আমাদের এই 3-4টা সূত্র পড়তে হবে। প্রথমটা কি, কৌণিক ভরবেগ বের করার সূত্রটা হবে যে m1 × h/2π। আবার m বের করার সূত্র এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আমাদের কাজে লাগবে। m বের করার সূত্র, যে m সমান হবে, বের করার সূত্র হবে -m হতে +l করলে আমরা m এর মানটা পেয়ে যাব। তারপরে এই দুটো আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদের এমসিকিউতে কাজে লাগবে সূত্র দুটো। প্রথম সূত্রটা কি, যে উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা m বের করার সূত্রটা হবে যে m = 2l+1। আবার উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র E = হবে 2 × 2l+1। আবার আমাদের এটা আবার লাস্ট যে গুরুত্বপূর্ণ, যে কখন যদি কোয়ান্টাম সংখ্যা থেকে জাস্ট আমাদের উল্লেখ করে দেওয়া থাকে সেখানে যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলে তাহলে সেটা সূত্র হবে ইলেকট্রন সংখ্যা সমান m এর মান, অর্থাৎ m যে থাকবে চুম্বক কোয়ান্টাম সংখ্যা সেটার মান গুণন দেব s এর দিক সংখ্যা। তো s বলতে কি বোঝাচ্ছে, আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আছে সেটা কয়টা দিক থাকবে, আমরা জানি s সমান কি -হাফ আর +হাফ, এটা কয়টা থাকবে, তো সেই সংখ্যাটা দিয়ে গুণ করলে আমরা কি পাবো, ইলেকট্রন সংখ্যা পাবো। সো এই সূত্র সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক যে আমাদের এমসিকিউ গুলো প্রায় সময় আমাদের বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশন টেস্টে চলে আসে, সেগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। সো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, যে s অরবিটালের ক্ষেত্রে কৌণিক ভরবেগের মান কত। সো কৌণিক ভরবেগের মানটা কিভাবে বের করব। সো এটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে লিখতে হবে যে এই যে s অরবিটাল, সো s অরবিটাল বলতে আমাদের যে l এর যে মান হয়, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানটা কত হয়। সো আমরা কিন্তু পড়ে আসছি যখন আমাদের s থাকবে তখন l এর মান কত হবে 0, তাহলে আমাদের l এর মান কত হয়ে যায় 0। সো আমাদের বের করতে বলেছে কৌণিক ভরবেগ। সো আমরা কিন্তু কৌণিক ভরবেগের একটা সূত্র কিন্তু পড়ে আসছি। সো কৌণিক ভরবেগের সূত্র আমরা কি পড়ে আসছি, যে কৌণিক ভরবেগের সূত্র mvr সমান কি পড়ছি, যে mvr সমান h√L × L+1/2π। তাহলে আমরা কি সূত্র ফেলবো, যে h√L × L+1 কত 2π। সো এখন যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে দেখো এখানে আমাদের কি আছে, h টা থাকলো, সেখানে l এর মান আমরা কত পাইছি, যেহেতু এখানে s অরবিটাল তাহলে l এর মান কত হচ্ছে 0, কারণ আমরা এখানে পড়ে আসছি যদি s অরবিটাল হয় তাহলে l এর মান কত হবে 0, তাহলে এখানে কত হচ্ছে 0 * কত 0+1 নিচে কত আসছে 2π। সো যেহেতু এখানে 0 আছে, 0 দ্বারা এটাকে গুণ করলে হবে 0, সো 0 দিয়ে আবার 2π কে ভাগ করলে কত হয়ে যায় 0। তাহলে আমাদের কৌণিক ভরবেগ mvr এর মানটা কত হয়ে চলে আসছে 0। সো 0 কি হবে আমাদের অ্যানসার। তারপরে কোশ্চেনটা দেখো, তারপরে কোশ্চেনটা কি দেওয়া আছে, যে f অরবিটালে সর্বমোট কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে। সো এটা আমরা বের করব। তাহলে কিন্তু আমরা এখানে প্রথমে কাজ কি থাকবে, যে আমাদের লিখতে হবে যে f বলতে আমাদের কি বোঝায়। সো আমরা কিন্তু পড়ে আসছি যখন আমরা f বলতে l এর মানটা কত হয়, আমরা পড়ে আসছি যখন f হবে তখন l এর মান কত হবে 3। তাহলে আমরা l এর মান কত হচ্ছে এখানে 3। তাহলে কিন্তু আমরা পড়ে আসছি যে সর্বমোট কয়টি ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা বের করার একটা কিন্তু সূত্র পড়ছি। কি পড়ছি, যে ইলেকট্রন সংখ্যা সমান E সমান 2 × 2l+1। তাহলে আমরা ইলেকট্রন বের করার সূত্র যেটা পড়ছি কি পড়ছি, যে আমরা জানি E সমান ইলেকট্রন সংখ্যা E সমান 2 × 2l+1। তাহলে এখন আমরা মানগুলো বসাই দেব। 2
2 গুণন l, l এর মানে এখানে কত আসতেছে 3, কেন 3? যেহেতু f আছে, f থাকলে কত হয় 3, সো আমরা কিন্তু পড়ে আসছি f থাকলে l এর মান কত হবে 3, তাহলে আমরা কত দেব 3 প্লাস কত 1, তাহলে এখানে আমাদের কত আসছে 2, এখানে কত আসছে 6 প্লাস 1, তাহলে এখানে কত আসছে আমাদের 2, এখানে কত আসছে 14। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে f অরবিটালে সর্বমোট কয়টি ইলেকট্রন থাকতে পারে? 14টি। সো কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে d অরবিটালে সর্বোচ্চ মোট কয়টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি f অরবিটালে কত থাকে 14টি, তাহলে 14টি কিন্তু বের করছি। d অরবিটালে সেম ভাবে কতটি বের হবে? 10টি। p অরবিটালে কয়টি বের হবে? 6টি। যদি বলে s অরবিটালে তাহলে দেখবা হিসাব করে দেখবো কয়টি আসবে? 2টি। সো অবশ্যই এই এমসিকিউটা মুখস্থ রাখবো, অথবা আমরা এইভাবে সূত্র ফেলাই কিন্তু আমরা মানগুলা খুব সহজেই বের করতে পারবো। সো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে যে 4d উপশক্তি স্তরের অরবিটালগুলোর মধ্যে বা অরবিটালগুলোর জন্য n এর মান বের করতে বলছে, অর্থাৎ প্রধান শক্তি স্তর কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান বের করতে বলছে এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মানটা বের করতে বলছে। সো এটা কিভাবে বের করব? সো বের করার জন্য সহজ যে টেকনিক সেটা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। সো আমাদের কার জন্য বের করতে বলছে? 4d এর জন্য বের করতে বলছে। তাহলে মনে রাখবো সব সময় এই যে আমাদের প্রথমে যে এই সংখ্যাটা থাকবে, অর্থাৎ 4 যে ডিজিটটা থাকবে সেটা দ্বারা সবসময় কি বোঝাবে? আমাদের n এর মানটা বোঝাবে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝাবে। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বোঝাচ্ছে? আমাদের 4। তাহলে মনে রাখবো এখানের প্রথম যে ডিজিটটা থাকবে সেটা দ্বারা কাকে বোঝাবে? আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বোঝাবে। আবার এখানে যে লেটারটা থাকবে এখানে কি আছে? d। সো এটা দ্বারা সর্বদা কাকে বোঝাবে? আমাদের l এর মানটাকে বোঝাবে। সো আমরা মনে রাখবো যে d যদি থাকে, আমরা পড়ে আসছি যে d যদি থাকে তাহলে l এর মান কত হবে? 2। তাহলে আমরা কত বসাবো? 2। আর l এর মান যদি পেয়ে যাই, অর্থাৎ l এর মান থেকে আমরা আবার কার মান বের করতে পারবো? m এর মান বের করতে পারবো। কিভাবে? কারণ আমরা পড়ে আসছি যে m এর মান বের করার সূত্র কি, যে -l হতে +l পর্যন্ত। তাহলে সূত্রটা কি ছিল? -l হতে কত পর্যন্ত? +l পর্যন্ত, তাই না? তাহলে আমাদের দেখি এখানে l এর মান কত আছে? আমাদের 2 আছে। তাহলে -2 দিলে আমাদের কি হবে? -l বলতে কি বোঝাচ্ছে? -2। তারপর কত হবে? -1। তারপর কত হবে? 0। তারপর কত হবে? +1। তাহলে সব কত পর্যন্ত চলবে? +l পর্যন্ত। তো +l পর্যন্ত কত? +2 পর্যন্ত, অর্থাৎ +2। তাহলে আমাদের m এর মান কত হবে? -2 -1 0 +1 +2। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে এটার অ্যানসারটা আমরা এইভাবে বের করে ফেলতে পারবো। তারপরে কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। এটা মিলে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে 2003 এবং 4 সেশনে চলে আসছিল। কোশ্চেনটা এরকম দেওয়া আছে, নিম্নের দেওয়া অরবিটাল সমূহের মধ্যে কোনটি থাকা সম্ভব নয়, অর্থাৎ অসম্ভব। কোনটি? প্রথম আমরা চেক করি যে প্রথম কোন নাম্বারটা চেক করেছি। কোন নাম্বারটা আমাদের এখানে দেখো কি দেওয়া আছে? 2d দেওয়া আছে, তাই না? তাহলে প্রথমে এখানকার 2 দ্বারা কাকে বোঝাচ্ছে? আমরা পড়ে আসছি 2 দ্বারা কাকে বোঝায়? n কে বোঝাচ্ছে। n এর মান কত আছে? 2। তবে এখানকার d দ্বারা কাকে বোঝায়? আমরা পড়ে আসলাম d দ্বারা কাকে বোঝায়? l কে বোঝাচ্ছে। l বলতে d বলতে কি বোঝায়? আমরা পড়ে আসছি d বলতে l এর মান কত হবে? 2। তাহলে আমরা 2 বসাইলাম। তাহলে দেখো নরমালি কিন্তু দেখো l এর যে একটা সূত্রটা ছিল, সূত্রটা কি ছিল? l এর মান সর্বোচ্চ কি হবে? আমাদের l এর বের করার সূত্রটা কি ছিল? যে 0 হতে কি হবে? n - 1 হবে। তো সূত্রটা কি ছিল? 0 হতে কত পর্যন্ত হবে? আমাদের n - 1 পর্যন্ত হবে। তাহলে আমরা এখানে নরমালি হিসাব করলে l এর মান কত আসে? 0 হবে n - 1। তাহলে এখানে n এর মান কত? 2। তাহলে 2 থেকে আমরা কত বিয়োগ করব? 1 বিয়োগ করব। তাহলে কত থাকে? 1। অর্থাৎ 0 থেকে কত হবে? 0 এবং 1। তাহলে l এর মান এখানে কত আসতেছে? আমাদের 0 আসতেছে, না হবে 1 আসতেছে। কিন্তু এখানে কিন্তু আমাদের l এর মান কত হয়? 2। তাহলে যেহেতু হিসাব করে আমাদের আসে 0 আর 1, কিন্তু এইখানে হচ্ছে 2, তাহলে এটা কিন্তু আমাদের কখনোই সম্ভব না। তাহলে দেখি এটা সম্ভব কিনা। তো এটা সম্ভব কিনা এটা চেক করার জন্য আমরা কি করব? এখানে এটার মান কত আছে? n এর মান দেওয়া আছে কত? 1। তাহলে s দ্বারা কি বোঝায়? আমরা পড়ে আসছে s দ্বারা কি বোঝায়? l কে বোঝায়। আমরা পড়ে আসছে কি s এর মান যদি হয় 0, তাহলে l এর মান কত? l যদি থাকে তাহলে l এর মান কত হবে? 0। তাহলে আমরা এখানে কত আসছে? 0। তাহলে নরমালি কিন্তু আমরা l এর যে সূত্র কি ছিল? 0 হতে কত হবে? n - 1। তাহলে আমরা l এর মান নরমালি সূত্রটা আমরা কিভাবে বের করতাম? যে 0 হতে কত শুরু করে? n - 1। সো এখানে n কত আছে? 1। তো 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 0। তাহলে নরমালি কত হবে? 0। তাহলে এখানে নরমালি কত হবে? আমাদের l এর মান কত বের হবে? 0। এইখানেও কত আছে? 0। তাহলে এটা কিন্তু সম্ভব। তারপরে দেখি এটা সম্ভব কিনা। তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমরা নরমালি এখানে n এর মান কত আছে? সামনে কত আছে? 2। তাহলে 2 বসালাম। আর l এর মান কত হবে? যেহেতু p আছে, সো যদি আমাদের p থাকে তাহলে l এর মান কত হবে? 1। তাহলে আমরা এখানে কত বসাই দিলাম? 1। তাহলে নরমালি যে সূত্রটা ছিল, সূত্রটা l বের করার সূত্র কি ছিল? l বের করার সূত্র হবে 0 হতে আমরা n - 1 লিখব। তাহলে এখানে কত লিখব? কত লিখব? 0। সো 0 থেকে n থেকে 1 বিয়োগ করব। সো n এখানে কত আছে? 2। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় থাকে? 1। তাহলে 0 না হলে 1 হবে। তাহলে এখানে দেখি কত আছে? 1। যেহেতু 0 হতে পারে অথবা 1 হতে পারে, যেহেতু এখানে 1 আছে তাহলে এটাও কিন্তু সঠিক। তারপর দেখি এটা বের করা সম্ভব কিনা, তো এটা সঠিক কিনা। তাহলে প্রথম আমাদের কি দেওয়া আছে? এখানে n এর মান কত দেওয়া আছে? 4।
তাহলে এখন আমাদের এলটা কিভাবে বের করব, এটা থেকে বের করব। তাহলে যদি আমরা পড়ে আসছি যদি থাকে ডি, তাহলে এল এর মান কত হবে 2, তাহলে আমি এখানে বসাবো 2। তাহলে আমরা হিসাব করে দেখি যে এল এর মান আমরা কত বের হয়েছে। এল বের করার সূত্র কি ছিল, 0 হতে n - 1। তাহলে আমরা প্রথমে লিখব কত 0, আবার n থেকে 1 বিয়োগ করব। এখানে n কত আছে 1 আছে, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3, তাহলে কত হবে 0 1 2 3। অর্থাৎ এল এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এখানে কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে এখানেও যেহেতু 2 হতে পারে তাহলে এটাও কিন্তু সঠিক। তাহলে শুধুমাত্র এই আমাদের ক নাম্বারটা হবে না, তাহলে অ্যানসার কি হবে, এখানকার ক নাম্বারটা হবে। তাহলে দেখো এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান দেওয়া আছে কত 7। আমাদের কোশ্চেনটা এরকম বলছে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর কোন মানের জন্য আমাদের এই 7 পাওয়া যায়। সো আমরা তাহলে কি কি দেওয়া আছে এখানে মেইনলি, সো এখানে আমাদের উল্লেখ করে দেওয়া আছে কিসের মান, m এর মানটা দেওয়া আছে, m এর মান দেওয়া আছে 7। সো আমাদের কিসের মান বের করতে বলছে, l এর মানটা বের করতে বলছে। l কত মানের জন্য আমরা m 7 পাবো। এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য ফার্স্টে আমাদের যে কাজ করতে হবে যে আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর একটা সূত্র পড়ে আসছি। কি পড়ে আসছি, উপস্থিত অরবিটাল সংখ্যা m এর সূত্রটা কি, m = 12 + 1। তাহলে আমরা এখন যে সূত্রটা পড়ছি কি, m = কত 12 + 1। তাহলে এখানে আমাদের কিসের মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে 7। এখানে দেখছো কত 12 + 1। তাহলে এখানে আমাদের কিসের মান বের হয়, 12 এর মান কত আসছে 7 - 1। তাহলে আমাদের 12 এর মান কত আসছে 6। তাহলে আমাদের l এর মান কিভাবে বের করব, যে 6 কে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে খুব সহজে l এর মান কত চলে আসছে 3। আর এই 3 কি হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে কি হবে, যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান 7 পাওয়া যাবে কখন, যখন l এর মান কত হবে 3 হবে। সো দেখো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনে কি দেওয়া আছে যে n = 3, l = 2, m এর মান দেওয়া আছে 1, s যেটা দেওয়া আছে সেটা আছে প্লাস হাফ, বলে আমাদের কি বলছে ইলেকট্রন সংখ্যাটা বের করতে বলছে। সো নরমালি তাহলে আমাদের কি দেওয়া আছে, এখানে কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে, তাই না। সো কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা একটু আগে কিন্তু একটা সূত্র পড়ে আসছে কি, যে কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা বের করার যে একটা সূত্র, সেটা কি, যে ইলেকট্রন সংখ্যা সমান কি হবে, m এর মান থাকবে, সেই যে মানটা থাকবে সেই মানটা নিতে হবে, তার সাথে যে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা থাকবে তার দিক সংখ্যাটাকে গুণ করতে হবে। আর এটা কিভাবে করব, তাহলে কিন্তু আমরা একটা সূত্র পড়ে আসছি, কি পড়ে আসছি, যে আমরা জানি যে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্রটা কি ছিল, যে ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র কি ছিল, আমাদের m এর মান এখানে কি আছে দেখি, m এর মান এখানে কয়টা আছে, আমাদের একটা আছে, তাই না। সো যেহেতু একটা আছে তাহলে কি দিব আমরা 1 গুণন আমরা দেব s এর দিক সংখ্যা। সো এখানে s এর কয়টা দিক আছে, একটা, প্লাস হাফ অর্থাৎ একটা আছে, তাহলে 1 দ্বারা গুণ করব। সো কত হচ্ছে, তাহলে আমাদের 1 ই কিন্তু অ্যানসার। আচ্ছা, তারপরে কোশ্চেনটা সলভ করি। তারপরে কোশ্চেনটা সেম ভাবেই দেওয়া আছে যে n এর মান দেওয়া আছে 2, l এর মান দেওয়া আছে 0, m এর মানও দেওয়া আছে 0, s এর মান দেওয়া আছে প্লাস হাফ প্লাস মাইনাস হাফ, অর্থাৎ প্লাস হাফও দেওয়া আছে মাইনাস হাফও দেওয়া আছে। আমাদের বের করতে বলছে ইলেকট্রন সংখ্যা কত। তো এটা আমরা কিভাবে বের করব, এটা আমরা সেম প্রসিডিউরে সেম সূত্র ফেলে কিন্তু বের করব। তাহলে আমরা জানি যে ইলেকট্রন সংখ্যা, তাহলে আমরা এখানে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব, সূত্রটা কি ছিল, যে m এর যে কয়টা মান আছে সেটা দেখতে হবে। m এর মান এখানে কয়টা আছে 0 আছে, কিন্তু 0 হলে কিন্তু 0 নেওয়া যাবে না, 0 বলতে কয়টা, একটা। তো একটা যেহেতু আছে তাহলে 1 দিলাম গুণন। সো আমাদের s এর সংখ্যা কয়টা আছে দেখো তো, প্লাস হাফ আছে আবার মাইনাস হাফ আছে। s কত আছে আমাদের, একটা আছে প্লাস হাফ আর একটা কি আছে মাইনাস হাফ। তাহলে কয়টা আছে, একটা দুইটা, যেহেতু দুইটা আছে তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের কত হবে 2 হবে। তাহলে আমাদের এখানকার ইলেকট্রন সংখ্যা কয়টি হবে, দুইটি হবে। এইভাবে কিন্তু খুব সহজে আমরা এই দুইটা ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারি। সো তারপর দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করব। কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, সোডিয়ামের 11তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলছে। অর্থাৎ সোডিয়ামের যে লাস্ট 11তম যে ইলেকট্রনটা থাকবে তার আমাদের কি বের করতে বলছে, কোয়ান্টাম সংখ্যাটা বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, সো এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, এটা মিলে আমাদের অ্যাডমিশন টেস্টে অনেকবার চলে আসছিল। সো প্রথমে আমরা কি করব, যে সোডিয়ামের আমরা কি জানি, যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11। সো ইলেকট্রন বিন্যাসটা করব। ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করতে, এটা আমরা 9 করে আসছি, কি হয় 1s² 2s2 2p6 3s1। তাহলে আমরা কি হচ্ছে, তাহলে আমরা এখানে দেখব যে সর্বশেষ ইলেকট্রন কোনটা। সো এখানে কয়টা আছে, দুইটা, 4টা আর 6টা, তাহলে কয়টা আছে 10টা। তাহলে সর্বশেষ ইলেকট্রন কোনটা, এই যে একটা। সো এইটা আমাদের কি s অরবিটালে আছে। সো s অরবিটালে কিন্তু আমাদের কয়টা থাকে, একটা, এভাবে থাকে। সো তাহলে আমরা প্রথম কাজ কি হবে, এখান থেকে আমাদের n এর মানটা বের করা আছে। এখানে n এর মানটা কত হবে,
সো এম বের করার নিয়মটা কি, যে এই যে এস আছে, এস এর সামনে যেটা কত আছে 3 আছে, অর্থাৎ যে ডিজিটটা আছে সেটাই হলো এন এর মান। তাহলে এন এর মান কত 3। সো এইটা থেকে আমরা এন এর মানটা বের করতে পারবো। আবার এল এর মান বের করার নিয়ম কি, এই যে পরে যে আমাদের যেই লেটারটা থাকবে এস, সো এস থেকে আমরা কি যে মান বের করতে পারি, এল এর মানটা বের করতে পারি। কিভাবে, কারণ আমরা পড়ে আসছি যখন আমাদের কি থাকবে এস থাকবে তখন এল এর মান কত হবে 0 হবে। তাহলে এল এর মান কত হচ্ছে আমাদের 0। সো যখন আমরা এল এর মান বের করে ফেলতে পারবো তখন এল এর মান থেকে কিন্তু আমরা এম এর মানটা খুব সহজে বের করতে পারবো। কিভাবে, সো এম এর মানটা বের করার সূত্র কি, যে এম সমান হবে মাইনাস এল হতে প্লাস এল, অর্থাৎ এম বের করার সূত্র কি, যে মাইনাস এল হতে আমরা কি করব প্লাস এল লিখবো। তাহলে আমাদের এখানে কত আছে 0 আছে, তাহলে 0 থেকে মাইনাস 0 হতে আমরা যদি 0 তারপর কত প্লাস 0, তার মানে কত শুধু 0। তাহলে আমাদের এম এর মান এখানে কত আসতেছে 0। তাহলে আমাদের এখানে আমরা কি করতে পারি, এস এর মানটা কত হবে, সো এস এর মান কি হবে দুটেই হবে, অর্থাৎ প্লাসও হবে মাইনাস হবে, অর্থাৎ স্পিনটা দুই পাশেই হবে। তাহলে আমরা কি করব, এখন অ্যানসারটা দেখব যে এই যে চারটা অপশন আছে এর ভিতরে কোনটা কোনটা মিলে। তাহলে দেখি প্রথমটা মিলে কিনা। সো প্রথমে দেখো এন এর মান কত হইতে পারে 3 হইতে পারে, দেখো এখানে 3 আছে। এল এর মান কত হইতে পারে 0 হইতে পারে, সো 0 এখানে আছে। সো এম এর মান কত হবে 0, সো এখানেও 0 আছে। সো এস এর মান কত হইতে পারে প্লাসও হাফ হইতে পারে মাইনাস হাফ হইতে পারে, এখানে আমাদের কি আছে মাইনাস হাফ। তাহলে এটা আমাদের অ্যানসার হবে, তো এটা আমাদের রাইট অ্যানসার। তারপর দেখি তো পরেরটা হয় কিনা। সো পরেরটা কি দেওয়া আছে, এন এর মান কত 3 দেওয়া আছে, এটা ঠিক আছে। এল এর মান কত 0 দেওয়া আছে, এটাও ঠিক আছে। এম এর মান কত দেওয়া আছে -1, বাট এম এর মান কিন্তু শুধুমাত্র কি হবে 0 হবে, -1 হবে না। তাহলে এটা কিন্তু অ্যানসার না, এটা কিন্তু আমাদের ভুল দেওয়া আছে, এটা আমাদের হবে না। সি নাম্বারে দেখি এন এর মান 3, এন এর মান 3 হবে, এল এর মান 0, এল এর মান 0 হবে, এম এর মান 0, এম এর মান 0 হবে, এস এর মান কত হবে প্লাস হাফ। সো এস এর মান কিন্তু প্লাস হাফ হইতে পারে মাইনাস হাফ হইতে পারে, তাহলে এটা আমাদের সঠিক, এটাও সঠিক। তাহলে দেখেন অপশন ডি তে কিন্তু দেওয়া আছে যে এ এবং সি দুটোই হবে। তাহলে আমাদের রাইট অ্যানসার আমরা কোনটা দিব, আমরা ডি টা তাকাবো, কারণ ডি তে কি দেওয়া আছে এ ও ঠিক আছে সিও ঠিক আছে, তাহলে রাইট অ্যানসার কি হবে আমাদের ডি হবে। স্যার এভাবে কিন্তু আমরা এমসিকিউ যদি আসে এমসিকিউ কিন্তু এভাবে আমরা খুব সহজে সলভ করতে পারি। সো এখন আমাদের এই কোশ্চেনটা কি দেওয়া আছে, যে নাইট্রোজেনের 6তম অর্থাৎ 6তম যে ইলেকট্রনটা থাকবে তার আমাদের এন এর মান, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এবং চুম্বক যে কোয়ান্টাম সংখ্যার মান আছে সেটা আমাদের বের করতে হচ্ছে। তো তাহলে এটা আমরা কিভাবে করব, সো প্রথমে আমাদের কি দেওয়া আছে নাইট্রোজেন দেওয়া আছে, তাই না। সো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7, সো এটা আমরা ইলেকট্রন বিন্যাসটা আগে করব। সো ইলেকট্রন বিন্যাসটা কিভাবে, এটা আমরা 9 এ করে আসছি যে কত 180 স্কয়ার 280 স্কয়ার 2p কত হবে, সো এখানে কত আছে 4টা, সো এখানে কত দিব আমরা 3টা, সো 3টা আর 4টা কত হয় 7টা। সো এখন আমরা দেখব যে এখানকার ভিতরে যে 6তম যে ইলেকট্রন আছে সেটা কোথায় অবস্থান করতেছে। সো আমরা জানি যে ইলেকট্রন আগে এখানে প্রবেশ করে, তারপর এখানে প্রবেশ করে, তারপর এখানে প্রবেশ করে, তাহলে 6 নাম্বার যে ইলেকট্রন আছে সেটা কোথায় আছে 2p এর ভিতরে আছে। সো আমরা আবার জানি যে p এর কিন্তু কয়টা আমাদের কয় ভাগে ভাগ করা যায় 3 ভাগে, তাই না। সো আমরা দেখব ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে। তো মনে রাখবো যে ইলেকট্রনগুলো সর্বদা প্রত্যেকটাতে কিন্তু তোমার অযুগ্ম অবস্থায় প্রবেশ করে, অর্থাৎ বিজোড় অবস্থায় প্রবেশ করে, অর্থাৎ প্রথমে আগে এখানে একটা প্রবেশ করবে, তারপরে এখানে একটা প্রবেশ করবে, তারপরে এখানে একটা প্রবেশ করবে। যদি আরো ইলেকট্রন থাকতো তাহলে এখানে একটা ইলেকট্রন প্রবেশ করতো, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা। সো এখন আমরা কি বের করব, প্রথমে আমরা এন এর মানটা বের করব। সো এন এর মানটা কিভাবে বের করতে পারি, আমরা জানি p এর সামনে যে ডিজিটটা আছে সেটাই এন এর মান। সো এন এর মান কত হবে 2। তারপর এই p দ্বারা কাকে বোঝাবে, p দ্বারা বোঝাবে কার মান এল এর মান। সো আমরা জানি p বলতে এল এর মান কত হয় 1, তাহলে এখানে কত হবে 1। তারপর আমরা m এর মানটা বের করব। সো m বের করার সূত্রটা কি ছিল, সো m বের করার সূত্রটা আমরা কি জানি যে m সমান হবে -l হতে +l পর্যন্ত, অর্থাৎ m সমান হবে -l হতে +l পর্যন্ত। তাহলে আমাদের কত হবে, এখানে কত আছে 1, তাহলে হবে -1, তারপর কত হবে 0, তারপর কত হবে +1। তার মানে কি বোঝাচ্ছে, সবসময় মনে রাখবা 3টা যদি থাকে তাহলে এই 0টা কোথায় বসবে, মাঝখানে বসবে, সামনে কি বসবে -1, এখানে কি বসবে +1। সো এখন কথা হলো যে m এর মান আমাদের সঠিক m এর মান কত হবে। সো m এর মান কিন্তু 3টা হবে না, অবশ্যই 3টা হবে না 6তম ইলেকট্রনের জন্য, তাহলে কোনটা হবে। তো মনে রাখবো গুণে দেখবো যে এখানে আমাদের এই এক্সাক্ট 6তম ইলেকট্রনটা কোনটা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতেছি কয়টা, এখানে প্রথমে কয়টা হচ্ছে, এখানে হচ্ছে কয়টা ইলেকট্রন 2টা ইলেকট্রন, তারপরে এখানে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে 2টা ইলেকট্রন, তারপরে এখানে কয়টা, এটা কত নম্বর, এখানে চতুর্থ চলে গেলে এখানে হবে, এটা হবে পঞ্চম, এটা হবে ষষ্ঠ, এটা হলো সপ্তম। তাহলে আমাদের কততম ইলেকট্রনটা বের করতে হচ্ছে, ষষ্ঠতম ইলেকট্রন। তাহলে ষষ্ঠতম ইলেকট্রনে m এর যে মানগুলো হবে, সেই ষষ্ঠতম ইলেকট্রন মেনলি কয়টা, কোনটা এটা আমাদের কততম ইলেকট্রন হবে 6 ষষ্ঠতম ইলেকট্রন, কারণ এখানে কয়টা হচ্ছে 4টা, এটা হবে 5টা, 6টা, এখানে হবে 7টা। তাহলে এখানকার m এর মান কত হচ্ছে 0, এর জন্য এক্সাক্ট যে m এর মানটা হবে সেটা কত দিব, আমরা 0 দিব। তাহলে আমাদের এখান থেকে আমরা কি বলতে পারতেছি, n এর মান কত হবে আমাদের এখানে 2, l এর মান আমাদের এখানে কত হবে
1 এবং m এর মান এখানে কত হবে 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা দেখো, তাহলে সেম ক্যাটাগরি যদি কোশ্চেনটা এভাবে আসতো যে নাইট্রোজেনের পঞ্চমতম অর্থাৎ 5th ইলেকট্রনের n এর মানটা কত, l এর মান কত, m এর মান কত, তাহলে সেম ভাবে কিন্তু আমরা কি করতে পারবো, n এর মানটা 2 এটা বের করতে পারবো। এটা খুব ইজি, এটা খুব সহজে বের করা যায়। l এর মানটা কত হবে 1 হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, বাট m এর মানটা নিয়ে আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। তো m এর মান আমাদের কততম বের করতে বলছে, এবার 5তম, অর্থাৎ 5 নম্বর যে ইলেকট্রনটা থাকবে তার 5তম ইলেকট্রনটা কোনটা হবে। তাহলে একটু হিসাব করে দেখি, সেখানে কয়টা আছে, 2টা, এর কয়টা 4টা। সো 5 নম্বর ইলেকট্রন কিন্তু এটা ছিল 6 নাম্বার, এটা ছিল 7 নাম্বার, যেহেতু এটা 5 নাম্বার, তো 5 নম্বরে m এর মানটা এখানে কত দেওয়া আছে আমাদের, কত হবে এটা -1। সো তখন কিন্তু m এর মানটা কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। আবার দেখো তখন আমাদের অ্যানসারটা কি আসবে, -1। কিন্তু কোশ্চেনটা যদি আরেকটু ঘুরাই এখানে এইভাবে দিত যে 7তম ইলেকট্রনের জন্য আমাদের কি হবে, তো n এর মান 2 হবে, l এর মান 1 হবে, m এর মানটা কত হবে। তাহলে তখন দেখতে হবে যে 7তম ইলেকট্রনটা কোনটা হচ্ছে। তাহলে এটা আমাদের কত হচ্ছে, 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার, এটা হলো 6 নাম্বার, এটা হলো কত নাম্বার, 7 নাম্বার। তো 7তম ইলেকট্রন কয়টা, কোনটা এটা। তো সেই ক্ষেত্রে m এর মান আমাদের কত হচ্ছে +1, কারণ m এর মান কত হয় আমাদের এখানে কত পাইছিলাম যে -1 0 +1। সো আমরা দেব -1 0 +1, সর্বদা এইভাবে দেব, প্রথমে দেব এই পাশে মাইনাস গুলো আর এই পাশে দেব প্লাস গুলো। তাহলে আমাদের 7তম ইলেকট্রন কোনটা হচ্ছে এইটা, সেখানে কত হচ্ছে +1, তখন কিন্তু আমাদের m এর মানটা কত হয়ে যাবে +1 হয়ে যাবে। তখন কিন্তু m এর মান আমাদের মাইনাস হবে না, তখন হয়ে যাবে কত +1। এইভাবে কিন্তু আমাদের ক্রিটিক্যাল যেভাবে কোশ্চেনটা আসুক, ঘুরে পেছে আসুক না কেন, তোমরা কিন্তু সঠিকভাবে অ্যানসারটা করে ফেলবা। তো এখন আমরা এই কোশ্চেনটার অ্যানসার করব। কোশ্চেনটা কি দেওয়া আছে, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা m এর জন্য নিম্নের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো বের করতে হবে। অর্থাৎ আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা কত, প্রধান শক্তি স্তর কত, চুম্বক কোয়ান্টাম সংখ্যা কত, অরবিটাল সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত এবং মোট ইলেকট্রন সংখ্যা কত, সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এটা করার জন্য তাহলে প্রথমে দেখো আমাদের কি দেওয়া আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা m এর মানটা জাস্ট কিন্তু দেওয়া ছিল, m দেওয়া আছে, বাদ বাকি সব আমাদের বের করতে হবে। প্রথমে আমরা কি বের করবো, প্রধান শক্তি স্তর বের করবো, অর্থাৎ n এর মান বের করবো। n এর মানটা কিভাবে বের করবো, আমরা কিন্তু পড়ে আসছি n এর মান কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। সো n এর মান যদি 1 হইতো তাহলে সেটাকে প্রকাশ করতে কি দ্বারা, k দ্বারা। l এর মান যদি 2 হইতো সেটাকে প্রকাশ করা হয়তো l দ্বারা। l এর মান যদি 3 হইতো সেটাকে প্রকাশ করা হয়তো m দ্বারা। আর যেহেতু এখানে আমাদের প্রধান শক্তি স্তর m দেওয়া আছে, তাহলে m বলতে তাহলে আমাদের n এর মান কত হবে 3। তাহলে প্রধান শক্তি স্তরের মান কত হবে, n এর মান হবে কত 3। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা কি করতে পারি, প্রধান শক্তি স্তর যে n এর মানটা সেটা বের করতে পারি। তারপর যখন আমরা n এর মানটা পেয়ে গেলাম, n এর মান থেকে কিন্তু আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করতে পারবো। কিভাবে, কারণ আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান বের করার সূত্র হলো যে 0 হতে কত হবে n-1। তাহলে আমাদের l এর মান কত হবে, 0 হতে কত পর্যন্ত হবে, l এর মান কত হবে আমাদের হবে 0 থেকে শুরু করে n-1, অর্থাৎ n থেকে n কত আছে 3 থেকে আমরা কি করব, আমরা 1 বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকে 2, তাহলে কত হবে 0 1 2 এই পর্যন্ত হবে। ক্লিয়ার, তার মানে কত হচ্ছে, l এর মান কত কত আসছে 0 হচ্ছে, l এর মান কত হতে পারে 1 ও হতে পারে, l এর মান কত হতে পারে 2 ও হতে পারে। তাহলে আমরা l এর মানটা কিন্তু খুব সহজে বের করে ফেললাম। তারপর আমাদের কিসের মান বের করতে হবে, তারপর বের করতে হবে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যা m এর মান বের করতে হবে। আবার আমরা কিন্তু l হতে m এর মানটাও বের করতে পারি। কিভাবে, কারণ আমরা সূত্র পড়ে আসছি যে m সমান কি হবে, -l হতে +l পর্যন্ত। তাহলে আমাদের এইটার জন্য একটা বের হবে, এটার জন্য একটা বের হবে, এইটার জন্য বের হবে। তাহলে কিভাবে লিখবো, যে l সমান 0 হলে আমাদের m এর মান কত হবে, m এর মান কত হবে -l, অর্থাৎ কত -0 হতে কত পর্যন্ত হবে 0 + 0 পর্যন্ত হবে। তার মানে কি, এটাকে ধরা যায় কত, সরাসরি আমাদের 0 ধরতে পারি। আবার আমরা এখানে কি করতে পারি, আমরা কিন্তু আবার l সমান 1 হলে আমরা কিন্তু m এর মানটা তখন কি হয়, m এর মান তখন কি হবে, l সমান 1 হলে তখন কি হবে, -1 হতে কত হবে +1 পর্যন্ত, অর্থাৎ কি হবে -1 0 আবার কি হবে +1। আবার l এর মান যদি কত হয় 2 হয়, তাহলে 2 হলে তখন m এর মানটা কত হবে, m এর মান তখন কত হবে, যে -2 হতে কত পর্যন্ত হবে +2 পর্যন্ত যাবে। তাহলে কত হবে -2 -1 0 +1 +2। তাহলে এভাবে কিন্তু খুব সহজে আমরা কি করতে পারলাম, l থেকে আমরা m এর মানটাও বের করে ফেললাম। তারপরে কাজটা কি, তারপরে কাজটা আমাদের বের করতে হবে যে অরবিটাল সংখ্যা। আছে অরবিটাল বের করার সংখ্যাটা কিন্তু আমরা আবার কি করতে পারি, যে l হতে কিন্তু আমরা কি করতে পারি, এই অরবিটাল সংখ্যাটাও বের করতে পারি। কিভাবে, কারণ অরবিটাল সংখ্যা বের করার সূত্র কি, যে 2l + 1। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমটা তো এই যে অর্থাৎ l সমান 0 হলে, অর্থাৎ l সমান 0 হলে আমরা কি বের করব, অরবিটাল সংখ্যাটা বের করব। তখন আমাদের অরবিটাল সংখ্যাটা কি হবে, অরবিটাল সংখ্যার সূত্রটা কি ছিল এখানে, যে অরবিটাল সংখ্যার সূত্র ছিল 2l + 1। তাহলে এখানে l এর মান কত, l এর মান কত এখানে 0 + 1, তাহলে এখানে কত আসছে আমাদের 1।
তারপরে আমরা কি করতে পারি যে l সমান আমাদের কত আছে 1, আর l সমান 1 হলে আমাদের অরবিটাল সংখ্যা কত হবে? সো তখন অরবিটাল সংখ্যা কত হবে আমরা কিভাবে বের করব? সো অরবিটাল সংখ্যা কিন্তু খুব সহজে বের করা যায়। কিভাবে? আমাদের সূত্রটা কি হবে যে 2l + 1, তাহলে এখানে আমাদের l এর মান কত হয়? এখানে l এর মান হলো 1, তাহলে 2 * 1 + 1, তাহলে এখানে আমাদের কত আসবে? খুব সহজে কিন্তু চলে আসছে এখানে 2 আর 1, 2 আর 1 এ কত হয় আমাদের? এখানে খুব সহজে আমাদের চলে আসছে কত? 3। তারপর দেখো l এর মান যদি 2 হয় তাহলে আমরা এখানে লিখব l = 2 হলে আমরা কি বের করব? তখন আমাদের অরবিটাল সংখ্যাটা কি হবে? তখন আমরা অরবিটাল সংখ্যা কিভাবে বের করব? যে সূত্রটা আছে সেই সূত্রটা বের করব। সূত্রটা কি ছিল? যে 2l + 1, তাহলে আমাদের l এর মান এখানে কত? 2, তাহলে 2 এখানে আছে সূত্রে, আর l এর মান কত? 2 প্লাস কত? 1, তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 2 × 4 = 5, তাহলে এখানে কত চলে আসবে? 5। তাহলে আমাদের কত হচ্ছে? প্রথমটা হচ্ছে l = 0 হলে হবে 1, l = 1 হলে অরবিটাল সংখ্যা হবে 3, l = 2 হলে অরবিটাল সংখ্যা হবে কত? 5। তারপর আমরা কি বের করব? আমরা ইলেকট্রন সংখ্যাটা বের করব। ইলেকট্রন সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি? এটাও কিন্তু খুব সহজে আমরা কি করতে পারি? l এর মান থেকে কিন্তু আমরা ইলেকট্রন সংখ্যাটাও বের করতে পারি। কিভাবে? সো নরমালি তার আগে একটা কথা বলে নেই যে অরবিটাল সংখ্যা দ্বারা মেইনলি কি বোঝাচ্ছে। সো এই যে m এর মান 0, m কয়টা আছে? একটা, এজন্য অরবিটাল সংখ্যা আসছে 1। আবার l এর 1 এর জন্য আমাদের এই চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে আসছে কয়টা? তিনটা। আবার দেখো চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান l = 2, তার মানে 2 হলে m এর মান কয়টা বের হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে অরবিটাল সংখ্যা এখানে হিসাব করে সূত্রের মাধ্যমে আমরা কয়টা পেলাম? 5টা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা ইলেকট্রন সংখ্যাটা বের করব। ইলেকট্রন সংখ্যাটা আমরা l থেকে বের করতে পারি। কিভাবে? কারণ ইলেকট্রন সংখ্যা বের করার সূত্র হলো যে 2 × 2l + 1, তাহলে আমরা এখানে লিখব যে l = 0 হলে আমাদের ইলেকট্রন সংখ্যাটা কিভাবে বের করব? তখন আমাদের ইলেকট্রন সংখ্যাটা কিভাবে বের করব? সূত্রটা কি ছিল? 2 × 2l, l এর মান এখানে কত আসছে? 0, তাহলে 0 হলে আমরা 0 দ্বারা গুণ করব প্লাস কত? 1, তাহলে খুব সহজে এখানে কত হয় আমাদের? এখানে চলে আসছে 2। তারপর আমরা আবার লিখব কি যে l = কত হলে? 1 হলে, তখন যখন 1 হবে তখন আমাদের ইলেকট্রন সংখ্যাটা কত হবে? তখন আমাদের ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব? আমরা যে সূত্রটা পড়লাম সেই সূত্র দ্বারা বের করব। কিভাবে? 2 × 2l + 1, তাহলে এখানে আমাদের l এর মান আমরা কত করছি? 1, তাহলে আমরা কি লিখব? 2, সূত্রের 2, এখানকার সূত্রের 2 গুণন 1 + 1, তাহলে এটা যদি হিসাব করে কত হচ্ছে? এখানে আমাদের 4 আর 2 এ কত হচ্ছে আমাদের? 6। খুব সহজে আমরা কি বের করতে পারি? 6 ও বের করতে পারতেছি। আবার দেখো l = যদি হয় 2, সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে? তখন আমাদের ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যাটা তখন কিভাবে বের করব? তখন আমাদের আবার যে সূত্র আছে সেই সূত্র করব। কি? 2 × 2l + 1, তো l এর মানে এখানে আমরা কত ধরছি? 2, 2 হলে এখানে কত হবে? 2 যে সূত্র ছিল, আর এখানে কত? 2 প্লাস কত? 1, তাহলে এখানে কত হচ্ছে? 2 × 4, 4 × 8, 8 আর 2 আমাদের কত হচ্ছে? 10। তাহলে এইভাবে কিন্তু খুব সহজে আমরা কি করতে পারি? ইলেকট্রন সংখ্যাগুলো প্রতিটা অরবিটালে বের করে ফেলতে পারি। তারপরে সবার শেষের কোশ্চেনটা কি বলছে আমাদের? মোট ইলেকট্রন সংখ্যা কত? তাহলে মোট ইলেকট্রন সংখ্যা বের করার একটা কিন্তু সূত্র আমরা পড়ে আসছি, কি? 2n²। তাহলে আমাদের কি ফেলবো? সূত্রটা কি? যে 2n², তাহলে 2 গুণন n, n বলতে কি বোঝাচ্ছে? এই যে প্রধান শক্তি স্তর n এর মান কত আসলো? 3, তাহলে এই 3টা এখানে বসাই দেব। কত হবে? 3²। তাহলে আমরা এটা যদি আমরা হিসাব করি তাহলে খুব সহজে কত? 3 × 3 = 9, আর এখানে কত হচ্ছে? 18। আর তুমি নরমালি যদি আমাদের এই যে ইলেকট্রন সংখ্যা প্রত্যেকটা অরবিটালে আছে, এখানে কত আছে? 2টা এখানে আছে, কয়টা বের হইছে? 6টা, এখানে হইছে 10টা। সো এই যে 2 আর 6 কত হয়? 8, 8 আর 10 এর কত হয়? 18। সো আমরা এখানে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করে সূত্রের মাধ্যমে কিন্তু 18 বের করে ফেললাম। সো এইভাবে কিন্তু যদি আমাদের একটা কোশ্চেন আসে, কোশ্চেনটা আমরা অ্যানসার করতে পারবো। মেইনলি এই কোশ্চেনটা তোমাদের প্রায় সময় দেখা যায় বোর্ড পরীক্ষায় সৃজনশীল ঘর নাম্বার অর্থাৎ 4 মার্কের জন্য দিয়ে দেয়, অথবা যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবে। এখন কিন্তু আমাদের প্রায় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন রিটেন একটা পার্ট চলে আসছে, তো দেখো মাঝে মাঝে রিটেন পার্টেও কিন্তু এটা দিয়ে দেয়। সো অবশ্যই এই জিনিসটা ভালোভাবে কিভাবে করলাম এটা একটু বুঝে নিবা, তাহলে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা অ্যান্সার করতেও সুবিধা হবে, প্লাস যখন অ্যাডমিশন টেস্টে রিটেন পার্টেও কিন্তু তুমি এভাবে খুব সহজেই অ্যান্সার করতে পারবে। সো এখন আমরা অরবিটাল সম্পর্কে জানবো। সো প্রথমে যে অরবিটাল নিয়ে জানবো সেটা হলো পি অরবিটালে ইলেকট্রন বিন্যাস 3টি, অর্থাৎ কি? পি অরবিটালের কিন্তু 3 প্রকার ত্রিমাত্রিক ইলেকট্রন বিন্যাস রয়েছে, অর্থাৎ পি অরবিটালের 3টি সমশক্তির অরবিটাল আছে। সো কি কি? একটা হলো px, একটা হলো py, একটা হলো pz। সো এই তিনটা কোন অক্ষ বরাবর সেটা আমাদের জানতে হবে। প্রায় সময় আমাদের এমসিকিউ চলে আসে। তাহলে px থাকে x অক্ষ বরাবর ক্রিয়া করে, py y অক্ষ বরাবর এবং pz z অক্ষ বরাবর। সো এটা কিভাবে কাজ করে এটা মেইনলি একটা চিত্রের মাধ্যমে তোমাদের আমি একটু বুঝাই দিচ্ছি, যে px x অক্ষ বরাবর থাকবে, py y অক্ষ বরাবর থাকবে, pz আমাদের এখানে z অক্ষ বরাবর থাকবে। তারপরে যেটা বলবো যে ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাস 5টি, অর্থাৎ ডি অরবিটাল 5
5 প্রকার ত্রিমাত্রিক ইলেকট্রন বিন্যাস রয়েছে, অর্থাৎ 5টি সমশক্তির ডি অরবিটাল আছে। সো কি কি 5টি? একটা হলো যে dx স্কয়ার মাইনাস y স্কয়ার, একটা হলো dxy, একটা হলো dyz, একটা হলো dzx, একটা হলো কি dz স্কয়ার। সো মনে রাখতে হবে যে আমাদের এমসিকিউটা কি আসতে পারে বা জ্ঞানগুলোকে কি আসতে পারে, যে dx স্কয়ার y স্কয়ার এটা কোন অক্ষ বরাবর কাজ করে, তাহলে মনে রাখবো x এবং y অক্ষ বরাবর। আবার dxy কোন অক্ষ বরাবর কাজ করে, x ও y অক্ষ বরাবর অক্ষের মাঝে কাজ করে, dyz y এবং z অক্ষের মাঝে কাজ করে, dzx z এবং y x অক্ষের মাঝে কাজ করে, এবং dz স্কয়ার x অক্ষের বরাবর কাজ করে। সো কিভাবে কাজ করে এটা আমি তোমাদের চিত্রের মাধ্যমে বুঝাই দিচ্ছি। সো এখানে দেখো প্রথমটা দেওয়া আছে কি dx স্কয়ার y স্কয়ার, এটা কোন বরাবর কাজ করবে আমরা পড়ে আসছি কি x অক্ষ y অক্ষ বরাবর। সো x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর, আর এই যেটা আছে সেটাকে বলা হয় z অক্ষ। তারপর দেখো আমাদের কি আছে dx ও y, আমরা পড়ে আসছি dxy কোন অক্ষ বরাবর কাজ করে, x ও y অক্ষের মাঝে। তাহলে এই যে দেখো x, এই যে দেখো y, এই এর মাঝ বরাবর কিন্তু কাজ করবে। আবার dyz কোন অক্ষ বরাবর কাজ করবে, এখানে y এবং z অক্ষ বরাবর। দেখো y এবং z অক্ষের মাঝে কাজ করছে। তারপরে দেখো যে dzx, তো dzx কোন বরাবর কাজ করবে, z ও x অক্ষের মাঝে। সো z এবং x অক্ষের মাঝে কিন্তু ক্রিয়া করবে। তারপর আমাদের করতে হবে dz স্কয়ার, এটা কোন বরাবর কাজ করবে, সরাসরি শুধু z অক্ষ বরাবর কাজ করবে। সো এমসিকিউ চলে আসতে পারে, যেরকম ধরনের একটা এমসিকিউ চলে আসলো dz স্কয়ার এটা কোন অক্ষ বরাবর কাজ করে, তাহলে আমরা কি বলবো dz স্কয়ার z অক্ষ বরাবর ক্রিয়া করে। সো এরকম এমসিকিউ আসতে পারে। তারপর সর্বশেষ যেটা করব, f অরবিটালে কিন্তু 7টি ত্রিমাত্রিক ইলেকট্রন বিন্যাস রয়েছে। সো এই 7টি ত্রিমাত্রিক ইলেকট্রন বিন্যাস কোনগুলো সেটা একটু মনে রাখবো। কি কি? একটা হলো x কিউব, একটা হলো y কিউব, একটা হলো z কিউব, আর একটা হলো x y z, আরটা হলো কি x into z square minus x square, আরটা হলো y into z square minus x square, আরটা হলো z into x square minus y square। এই যে টোটাল 7টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা যে আমাদের f অরবিটাল ত্রিমাত্রিক ইলেকট্রন বিন্যাস রয়েছে সেটা একটু জাস্ট মনে রাখবো। সো আমরা কিন্তু এখান থেকে প্রায় সময় দেখা যায় অ্যাডমিশন টেস্টে বা বোর্ড এক্সামে প্রায় সময় আমাদের এমসিকিউ চলে আসে বা জ্ঞানমূলকও চলে আসে। সো অবশ্যই আমরা এগুলা ভালোভাবে মনে রাখবো। মাঝে মধ্যে দেখা যায় যে এইভাবে তোমাদের মাঝে মধ্যে আমাদের যে অ্যাডমিশন টেস্টে যে আমাদের রিটেন পার্ট আছে সেখানে ভাবে দিয়ে দেয় যে ডি অরবিটালে যে 5টি ত্রিমাত্রিক ইলেকট্রন বিন্যাস রয়েছে সেটা লিখো এবং চিত্রের মাধ্যমে দেখাও। তখন এইভাবে চিত্রের মাধ্যমে আমাদের অবশ্যই দেখাইতে হবে। তাহলে এটা খুব ভালোভাবে মনে রাখবা, আমাদের বোর্ড পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে এই ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগবে। সো এখন আমরা অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য সম্পর্কে জানবো। সো এইটা মেনলি আমাদের প্রায় সময় দেখা যায় বোর্ড পরীক্ষায় 4 নম্বরের জন্য চলে আসে, বা দেখা যায় মাঝে মধ্যে যে রিটেন টাইপের যে কোশ্চেনগুলো অ্যাডমিশন টেস্টে আসে সেখানে দেখা যায় বলে দেয় যে অরবিট ও অরবিটালের মধ্যে 3টি বা 4টি পার্থক্য লিখো, তখন আমাদের কিন্তু লেখা লাগে। সো এখান থেকে কিন্তু অনেকের আবার এমসিকিউ আসে। সো এমসিকিউর জন্য কিন্তু এই সফটটা খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথমে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো অরবিট। সো অরবিটের অপর নাম হলো শক্তি স্তর, আর একটা হলো অরবিটাল। সো অরবিটালের অপর নাম কি, উপশক্তি স্তর। সো এখন আমরা অরবিট এবং অরবিটালের ভিতর যে পার্থক্যগুলো সেই পার্থক্যগুলো সম্পর্কে জানবো। সো প্রথম যে পার্থক্য সেটাকে বলা হয় যে কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে অরবিট কাকে বলে বা অরবিট কি, তাহলে আমরা কি লিখবো যে নিউক্লিয়াসের চারদিকে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ সমূহকে কি বলা হয়, অরবিট বলা হয়। আবার কোশ্চেনটা যদি আসে যে অরবিটাল কাকে বলে, তাহলে আমরা কি লিখবো যে অরবিট শব্দের উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। এটা অনেকবার আমাদের এমসিকিউ চলে আসছে। তো এটা মনে রাখবো যে অরবিটাল শব্দের উৎস কি, কোয়ান্টাম বলবিদ্যা। তাহলে এখন যদি কোশ্চেন আসে অরবিটাল কাকে বলে, তাহলে লিখবো নিউক্লিয়াসের চারদিকে কিছু স্থানে ইলেকট্রন সমূহের প্রাপ্তির সম্ভাব্যতা খুব বেশি, প্রায় কত 90 থেকে 95%। তাকে কি বলা হবে, অরবিটাল বলা হবে। তাহলে সংজ্ঞাটা আসলে এভাবে সংজ্ঞাটা দিয়ে দেবো। যদি পার্থক্য আসে তাহলে আমি প্রথমে এই পাশে একটা সংজ্ঞা দিব, এই পাশে একটা সংজ্ঞা দিব। তারপরে কি পার্থক্য লিখবো, 2 নম্বরটা লিখবো যে ইলেকট্রনের অরবিটাল সমূহ গোলাকৃতি বা দ্বিমাত্রিক। সো কোশ্চেন এভাবে চলে আসতে পারে যে অরবিটের ইলেকট্রনের অরবিটাল সমূহ কি গোলাকৃতি বা দ্বিমাত্রিক, কোনটা হবে, কিন্তু দুটাই হবে। কিন্তু যদি বলে যে অরবিটালের বিভিন্ন অরবিটালের আকৃতি কি হবে, অবশ্যই হবে বিভিন্ন, বা সেটা ত্রিমাত্রিকও হতে পারে। তারপর যেটা করবো সেটা কি যে অরবিট সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাথে সম্পর্কযুক্ত, কিন্তু অরবিটাল সমূহগুলো কার সাথে যুক্ত, যে আমাদের প্রধান কোয়ান্টাম ছাড়াও সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা সুনির্দিষ্টভাবে কি হয়, চিহ্নিত হয়। তারপর 4 নম্বর সেটা কি যে অরবিট সমূহকে k l m n প্রভৃতি দ্বারা চিহ্নিত করা হয়, অপরদিকে অরবিটাল সমূহকে s p d f প্রভৃতি দ্বারা চিহ্নিত করা হয়। তারপর যেটা করব যে কি প্রতিটি অরবিটালে অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে অনেকবার আমাদের এমসিকিউ আসবে।
বা আমরা কয়েকটা এমসিকিউ সলভ করছি অলরেডি। এবং আরেকটা বলবো যে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি দ্বিমুখী স্পিনের ইলেকট্রন থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আমাদের এমসিকিউ গুলো আসছে, কোশ্চেন পেপারে চলে আসছে যে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকে, তাহলে কি বলবো, কয়টি থাকে, 2টি থাকে। 6 নাম্বারটা কি, বোর পরমাণুর অরবিটে একই সময়ে আবর্তনশীল ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় সম্ভব বলে ধারণা দেয়, যা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতির বিরুদ্ধে। অর্থাৎ এমসিকিউ এভাবে চলে আসতে পারে, অরবিটে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানে কি মানে না, তাহলে কি বলবো যে অরবিট কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানে না। আবার অপরদিকে অরবিটাল কি হয়, যে অরবিটালে একই সময় ইলেকট্রনের সঠিক অবস্থান ও ভরবেগ কি নির্ণয় করা সম্ভব হয় না, এটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সমর্থন করে। তাহলে কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে অরবিটাল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানে কিনা বা সমর্থন করে কিনা, তাহলে কি বলবো, অরবিটাল কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সমর্থন করে। সো তোমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। এরপর নেক্সট যে ভিডিও আসবে সেখানে মিললে আমি গুণগত রসায়নের বাকি যে পার্টটা আছে সেখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রন বিন্যাস, বিভিন্ন ধরনের তড়িৎ বর্ণালী সম্পর্কে, তারপর এখানে কিন্তু অনেকগুলা ম্যাথ আছে এই অধ্যায়ে। সো এই সব কিছু নিয়ে এরপরের ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে আলোচনা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।